তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকবীর সালাম টাকার হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা 11 আসন এই আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জনাব নাহিদ ইসলামের আজকের এই নির্বাচনী জনসভা এই জনসভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ নির্বিশেষে বাড্ডা রামপুরা এবং বাড্ডারা এই আসনের আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষেপে দুটি কথা বলার। আমরা 47 দেখি নাই, শুনেছি, 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি। সাতচল্লিশ যে আকাঙ্ক্ষা ছিল 71 হুবহু তাই ছিল, 24 সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47 পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন 54 অতিক্রম হয়ে গেছে। 24 আমাদের যুব সমাজ ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেন। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফেসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে আন্দোলন দানা বাঁধে। জুলাই 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজের টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি তো। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, 3টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের পরিচয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই দিনে তার আরো 5 জন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করে। আস্তে আস্তে এইভাবেই রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5ই আগস্ট, এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি, যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত উপকর্ম করে
আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই লোকগুলা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। এখনো অনেকে বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, আমরা যাব কোথায়? আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে বিক্ষোভ লোকটা ভিক্ষা করে তা ওদের কাছ থেকে চাঁদা নেই। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছি না? এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শান্তিতে থাকতে চাই, আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এটা নির্বাসন। আপনারা দেখেছেন একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। জনগণ এগুলা বুঝে। প্রিয় সম্মানিত ঢাকা 11বাসী, বারবার 12 তারিখ ফিরে আসবে না। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে, আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। আবরার ফাহাদ, আবু সাইদ, সাদি, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড় ঋণী। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমাদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ হলে, এ দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে, আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই, আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, স্লোগান দিয়েছিল কেউ? এই আজকে বেকার ভাতার কথা উঠে গেল। আমি মনে করি যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। যুব সমাজ, আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছে? আপনারা বেকার ভাতা চান না কাজ চান? কাজ চান? যারা চান তারা একটু হাত তুলে। ও মাশাআল্লাহ, সবাই যুবক। তাইলে স্টেজে আমরা যারা আছি আমরাও যুবক, আমরাও সামিল হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10 টাকা শেয়ার ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইলো বুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ড গুলা হইলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি পেতে হবে। দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা। ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদেরও টাকা। রাষ্ট্রের আয়ের 3 খাত, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হয়, তাহলে নতুন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো। এখানে কোনো আপোষ নেই। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ। যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফেসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই 3টার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হব না, জনগণের সেবক হব। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। আমরা দেখি তার শ্বশুর বাড়িতে সম্পদ বলে শোনা বলে একটু দেখতে চাই। 15.5 বছর ভিক্ষুকের ঝুলি গলায় নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়িতে বানাইছে তার চেয়ে বেশি করে। ওই চুরির টাকা কোথায় রাখবে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে রেখেছে। আমরা ওই নতুন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়ে ভয়াবহ। এই দুইটার ইনশাআল্লাহ অবসান হবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।
গড়েও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এইটাই আগে নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবে? দুইজন মানুষ ছাড়া সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করে। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবে। আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করবো যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারো সাথে আমরা বেইনসাফি করবো না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলা ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হো করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস নেব না, এখানে যেটা আছে তাই দিব, যেটা নাই ওটা অন্যভাবে বলবো, এগুলা নাই। আমরা কোনো ভুল বা আশ্বাসে নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করবো, জান প্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। এবার আমি 11 দলের পক্ষ থেকে আমাদের স্নেহভাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাই সেনাপতি, তার হাতে আমরা 11 দলের প্রতীক আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ দায়িত্বশীলদেরকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করব।
মাহবুব চলে গেছে। আচ্ছা, বাকি যারা আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ। ভাই প্রতীক আছে, পুরুষের প্রতীক একটু জোরে, আরো জোরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই বোনদের ইনশাআল্লাহ 12 তারিখ দলে দলে সমস্যরে সকাল সন্ধ্যা সারাদিন সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো ইনশাআল্লাহ। বিজয় মেলা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এখন থেকে ঘরে ঘরে শাপলা কলি ইনশাআল্লাহ, কলি কলি থাকবে না। 13 তারিখ